বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতো স্থিতিশীল, ঠিকমতো চিকিৎসা নিতে পারছেন, জানিয়েছেন ডাক্তার জাহিদ। জুলাই হত্যায় ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা। গুমের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ। ন্যায় বিচারের শেষ আশ্রয়স্থল সুপ্রিম কোর্ট, বিদায় সংবর্ধনায় বলেছেন প্রধান বিচারপতি। সাংবিধানিক সহ বহু মামলা নিষ্পত্তি করেছেন তিনি, আইনজীবীদের প্রতিক্রিয়া। রাজধানীর জিগাতলা ছাত্রীবাস থেকে জান্নাতারা রুমি নামে এনসিপি নেত্রী ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যা ধারণা পুলিশের। ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতো স্থিতিশীল, তিনি ঠিক মতো চিকিৎসা নিতে পারছেন। সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন তারেক রহমান এবং ডাক্তার জুবাইদা রহমান। ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। উনি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত চিকিৎসকদের পরামর্শ মোতাবেক যে চিকিৎসা ওনাকে দেওয়া হচ্ছে, সেই চিকিৎসা উনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন এবং ওনার শারীরিক অবস্থা গত কয়েকদিন পূর্বেও যে অবস্থায় ছিল আলহামদুলিল্লাহ উনি সেটি মেনটেন করে যাচ্ছেন। সেজন্যই চিকিৎসক সহ ওনার সাথে সম্পৃক্ত সবাই, আমরা যারা এই হসপিটালের চিকিৎসকরা সহ সবাই অত্যন্ত আশাবাদী যে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন। তারপরেও মনে রাখতে হবে ওনার যে অসুস্থতা এবং ওনার যে বয়সের চেয়ে বেশি ওনার যে অসুস্থতা এবং ওনাকে পরিকল্পিতভাবে যেরকম অসুস্থ অবস্থার মধ্যে বিগত সময়ে ঠেলে দেওয়া হয়েছে, চিকিৎসা যথাযথভাবে দেওয়া যায়নি অথবা দিতে দেওয়া হয়নি, সেই কারণেই ওনার শারীরিক জটিলতা মারাত্মক রকম বেড়ে গিয়েছিল। সেই জন্যই এবার উনি বেশ কঠিন সময় পার করছেন। কাজেই এই বিষয়ে আমি শুধু আপনাদেরকে এইটুকু অবহিত করতে চাই, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান সবসময়ই ওনার চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিকভাবে তদারকি করছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসার খবর সংগ্রহে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী মামুন আবদুল্লাহ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। মামুন, বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে আর কি তথ্য আপনি জানতে পেরেছেন, বিস্তারিত জানাবেন। বিপাশা, আপনি জানেন যে সেই 23 নভেম্বর এভারকেয়ার হসপিটালে ভর্তি হয়েছিলেন বেগম খালেদা জিয়া। তারপরে 27 নভেম্বর থেকে তিনি সিসিইউতে অবস্থান করছেন, অর্থাৎ করোনারি কেয়ার ইউনিটে তিনি অবস্থান করছেন এবং তার স্বাস্থ্যের খোঁজ খবর জানাতে মাঝে মাঝেই গত বুধবারে একবার ডাক্তার জাহিদ আমাদেরকে ব্রিফ করেছিলেন, তার আগে শনিবারে ব্রিফ করেছিলেন, আর আজকে ব্রিফ করলেন 9তম দিনে। আজকে তিনি আরও যেগুলো জানিয়েছেন সেটি হচ্ছে বেগম খালেদা জিয়া মোটামুটি এখন তিনি বিভিন্ন চিকিৎসকের যে চিকিৎসা, সেই চিকিৎসাগুলো গ্রহণ করতে পারছেন এবং ডাক্তাররা যে ধরনের আসলে ওষুধ তাকে প্রয়োগ করছেন সেগুলো তিনি গ্রহণ করতে পারছেন। তিনি একটি কথা বারবারই বলেছেন যে আসলে তাকে এই বয়োবৃদ্ধ বয়সে 81 বছর বয়সে তার যে চিকিৎসা নেওয়ার কথা ছিল, তিনি যে ধরনের জটিল রোগে আক্রান্ত ছিলেন, কিন্তু বিগত স্বৈরাচার সরকার আসলে তাকে সে ধরনের চিকিৎসা নিতে দেয়নি বিধায় তার এই শারীরিক জটিলতা কিন্তু আরো বেড়েছে বলে ডাক্তার জাহিদ বারবারই আমাদেরকে বলার চেষ্টা করছিলেন এবং তিনি বলছেন যদি এ ধরনের চিকিৎসা যদি গ্রহণ করতে পারে কন্টিনিউ, তাহলে তিনি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় চলে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। একই সাথে তারা বলছেন যে তিনি যেহেতু অনেক বয়স একটা বিষয় আছে, বয়স বিবেচনায় তার স্বাস্থ্যের অবস্থা আসলে ঠিক অনেকটা জটিল হয়ে গেছে। সবকিছু মিলে আসলে বলা চলে যে তার স্বাস্থ্যের সবশেষ যে অবস্থা সেটি হচ্ছে তিনি স্থিতিশীল রয়েছেন, অপরিবর্তিত রয়েছেন এবং চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন সেটি তিনি গ্রহণ করতে পারছেন।
বিপাশা, এই ছিল আমার কাছে এভারকেয়ার হসপিটাল থেকে বেগম খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ খবর। মামুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে প্রার্থীদের সাথে মতবিনিময় চলছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীর, যোগ দিচ্ছি তার সাথে। নাবিল, মতবিনিময় সভায় কতজন প্রার্থী উপস্থিত আছেন সে ব্যাপারে আপনি কি জানতে পেরেছেন, আর কি নিয়ে আলোচনা চলছে সে ব্যাপারেও বিস্তারিত বলবেন। বিপাশা, আপনি যেমনটা বলছিলেন, বিএনপির যারা মনোনীত প্রার্থী রয়েছেন তাদের সাথে কিন্তু আজকে এখানে আসলে মিটিং চলছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু ভার্চুয়ালি যুক্ত হয়ে তাদেরকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিচ্ছেন। গতকালকে কিন্তু 100 জন প্রার্থীর সাথে এই মিটিং হয়েছে এবং আজকেও কিন্তু 100 জন প্রার্থীর সাথে এই বৈঠক চলবে এবং আগামীকাল বাকি যারা রয়েছেন তাদের সাথে বৈঠক হবে এবং আগামীকাল কিন্তু যারা যুগপৎ আন্দোলনে ছিলেন সেই সকল দলগুলো যাদের সব প্রার্থী সেই বিষয়েও তাদের সাথেও বৈঠক হবে এবং সেক্ষেত্রে নিশ্চয়ই তাদের সাথেও তিনি কথা বলবেন। এবং আজকে আমরা আসলে যেটি জানতে পেরেছি, এখানে বৈঠকে মূলত সামনে নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দেওয়া হচ্ছে, তারা কিভাবে নির্বাচনে অংশ নেবেন, কিভাবে প্রচারণা চালাবেন। যেহেতু এই নির্বাচনে আসলে অনেকটাই ভিন্ন রকম একটি নির্বাচন, তারেক রহমানও বারবার বলছেন যে অনেক প্রতিযোগিতামূলক একটি নির্বাচন, সেই সাথে এই নির্বাচনে প্রচুর নতুন ভোটার রয়েছেন, জেনজি ভোটার রয়েছেন, সব মিলিয়ে এক ধরনের দিক নির্দেশনা তিনি দিচ্ছেন যাতে প্রার্থীরা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারে এবং প্রচারণা যাতে পুরোদমে শুরু করতে পারে। বিপাশা। নাবিল, ধন্যবাদ আপনাকে। দর্শক, গুলশান বিএনপি চেয়ারপারসনের অফিসের সামনে থেকে যুক্ত হয়েছিল সহকর্মী নাবিল জাহাঙ্গীর। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। আজ তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে আদেশ জারি করেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2 এর 3 সদস্যের বিচারিক প্যানেল। এদিন জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলন দমনে অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা, ষড়যন্ত্র, নির্যাতনের পটভূমি ট্রাইব্যুনালে তুলে ধরেন প্রসিকিউশন। আগামী 29 ডিসেম্বর তাদের গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশনা দেয় আইনশৃঙ্খলা বাহিনীকে। তাদের বিরুদ্ধে গণহত্যার পরিকল্পনা, নির্দেশ বাস্তবায়ন সহ পুলিশের পাশাপাশি নিজেদের সরাসরি অংশগ্রহণের প্রমাণ পায় প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, জুলাই আগস্ট আন্দোলনের গণহত্যায় যারা মূল ভূমিকা পালন করেছেন তাদেরকে এই মামলায় আনা হয়েছে। সেক্রেটারি মইনুল ইসলাম খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, ছাত্রলীগের সেক্রেটারি আলী আসিফ ইনান সহ 7 জনের বিরুদ্ধে জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ব্যাপারে অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং এটাকে একটা নিয়মিত মামলা হিসাবে রেকর্ড করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আগামী 29শে ডিসেম্বর এই আসামিদেরকে গ্রেপ্তার করে আদালতে উপস্থিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ। গুম নির্যাতনের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এবং সাবেক বর্তমান 11 সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনে ট্রাইব্যুনাল আজ আদেশ দেবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেলের এ আদেশ দেবে। গত 7 ডিসেম্বর রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনে শুনানি করে। মামলায় সুনির্দিষ্ট 5টি অভিযোগ আনা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ জানায়, জিআইসি সেলে শত শত মানুষকে বন্দী করে নির্যাতন করা হয়। আবদুল্লাহিল আমান আজমি, মাইকেল চাকমা সহ 26 জন নির্যাতনের পর মুক্তি পান। সকল গুমের নির্দেশনা দিতেন শেখ হাসিনা, তা সেনা কর্মকর্তাদের দিয়ে বাস্তবায়ন করতেন তারিক আহমেদ সিদ্দিক। পরে শেখ হাসিনা সহ বাকি আসামিদের অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে শুনানি করেন তাদের আইনজীবীরা। আজ শেষ দিনের মতো আপিল বিভাগে বিচার কাজ পরিচালনা করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ উপলক্ষে আপিল বিভাগের এজলাসেই অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এ সময় আপিল বিভাগে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, বিভিন্ন ট্রাইব্যুনালের বিচারপতি, আইনজীবী, সুপ্রিম কোর্ট সচিবালয়ের কর্মকর্তা ও প্রধান বিচারপতির শুভাকাঙ্ক্ষীরা। বিদায়ী বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, গণতন্ত্র যতদিন মূল্যবোধ থাকবে ততদিন সুপ্রিম কোর্ট ন্যায় বিচার ও স্বাধীনতার শেষ আশ্রয় হয়ে থাকবে। তিনি বলেন, বেঞ্চ ও বারের সম্মিলিত দায়িত্ববোধই বিচার ব্যবস্থার শক্তি। অ্যাটর্নি জেনারেল আরও বলেন, রাজনৈতিক অনুকম্পায় বিচারক নিয়োগের সংস্কৃতি ভেঙেছেন প্রধান বিচারপতি এবং তার হাত ধরেই মাসদার হোসেন মামলার রায়ের পূর্ণতা এসেছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন বলেন, সৎ, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে প্রধান বিচারপতি সাংবিধানিক সহ বহু গুরুত্বপূর্ণ মামলা নিষ্পত্তি করেছেন। আগামী 27 তারিখ অবসর গ্রহণের কথা থাকলেও আজই ছিল আপিল বিভাগে প্রধান বিচারপতির শেষ কার্যদিবস।
নির্বাচন কমিশনের মাসিক সভা চলছে। সভায় নেতৃত্ব দিচ্ছেন ইসি সচিব আক্তার আহমেদ। দর্শক এই মুহূর্তে সেখানে আছেন বিশেষ প্রতিনিধি মিরাজ হোসেন গাজী, যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিরাজ, ইসির বৈঠকের ব্যাপারে কি তথ্য আছে, আর পোস্টাল বোর্ডের কতজন নিবন্ধন হয়েছে সে ব্যাপারেও আমাদের বিস্তারিত জানাবেন। বিপাশা, আসলে বিদেশ থেকে যারা নিবন্ধন করছেন পোস্টাল ব্যালট যে ভোট পদ্ধতি আছে সেই পদ্ধতিতে নিবন্ধন প্রথমে করতে হচ্ছে, এরপর তাদের কাছে পোস্টাল ব্যালট পৌঁছাবে, মানে ডাকযোগে ব্যালট পৌঁছাবে, এরপর তারা ভোট দেবেন। মানে প্রবাসীদের জন্য মূলত এটি। একই সাথে দেশে যারা থেকে নির্বাচনী দায়িত্ব পালন করবেন কিন্তু অন্য এলাকায় থাকবেন তারাও পোস্টাল পদ্ধতিতে তারাও ভোট দিতে পারছেন। তবে প্রবাস থেকে বা বিদেশ থেকে যারা ভোট দেবেন তাদের নিবন্ধন কার্যক্রমটি 18 ডিসেম্বর প্রথমে ছিল, পরবর্তী সেটি 25 ডিসেম্বর পর্যন্ত সেটির সময় বাড়ানো হয়েছে। এবং এখন পর্যন্ত যেহেতু সৌদি আরব হচ্ছে আমাদের সবচেয়ে বেশি বাংলাদেশি কর্মী বা প্রবাসী আছে সৌদি আরবে, সেই হিসাবে সৌদি আরবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন 1,22,799 জন আজকে পর্যন্ত নিবন্ধন করেছেন, এবং সেখানে অপেক্ষমান আছেন যদিও আরও প্রায় 143 জনের মতো। এরপরে অবস্থান আসলে মালয়েশিয়া, যেহেতু এরপরে আমাদের বড় শ্রমবাজার, তবে মালয়েশিয়াতে 31,650 জন এখন পর্যন্ত নিবন্ধন করেছেন। কাতারে হচ্ছে 44,000-এর মতো, ওমানে 33,000-এর মতো নিবন্ধন করেছেন। যুক্তরাজ্য যদিও আমাদের সেখানে প্রবাসী বাংলাদেশিরা আছেন, তবে প্রবাসী কর্মীর সংখ্যা যদিও সেখানে কম, তবে সেখানে নিবন্ধন বাংলাদেশির সংখ্যার সাথে নিবন্ধনের সংখ্যাটিও কিন্তু সেখানে তুলনামূলক বেশি বলা যায়। যুক্তরাষ্ট্রে 23,000-এর মতো এবং যুক্তরাজ্যে 17,090 জন এখন পর্যন্ত নিবন্ধন করেছেন। 25 ডিসেম্বর পর্যন্ত যেহেতু নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে, এবং সংযুক্ত আরব আমিরাতে 24,000-এর মতো এখন পর্যন্ত নিবন্ধন করেছেন। প্রবাসীদের জন্য এবার একটু বলা চলে যে বড় পরিসরে বা একটু আয়োজনটাও বড়, নির্বাচন কমিশনের প্রস্তুতিও বেশ তাদেরকে ভোটার করার জন্য, এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও প্রবাসীদের ভোটের অধিকারটি নিশ্চিত করার জন্য তারাও আগ্রহ রয়েছে ব্যাপক। তবে একটি বিষয় হচ্ছে যে সৌদি আরব সহ বড় যেই দেশগুলো, যেসব দেশে বেশি সংখ্যক প্রবাসী রয়েছে, সেখানে প্রত্যন্ত অঞ্চলগুলোতে যারা রয়েছেন তাদের নিবন্ধনের সংখ্যা কিন্তু সেইভাবে তারা নিবন্ধনের সাড়া দিতে পারছেন না। যেমন সৌদি আরবে 1,22,000 এখন পর্যন্ত, সেখানে আমাদের প্রায় 35-37,000-এর মতো এখন পর্যন্ত বাংলাদেশিরা গিয়েছেন। সেই হিসেবে বলা চলে যে সৌদি আরবে মানে প্রত্যাশিত নিবন্ধন এখন পর্যন্ত কিন্তু সেভাবে তারা করতে পারেননি, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে যেহেতু দূর দূরান্তে অনেকেই থাকেন। তারপরে যে বাকি সময় আছে 25 ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। বিপাশা। মিরাজ, ধন্যবাদ আপনাকে। দর্শন ইলেকশন কমিশন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মিরাজ হোসেন গাজী। রাজধানীর হাজারীবাগের জিগাদোলা কাজাবাজার সংলগ্ন একটি ছাত্রীবাস থেকে জান্নাতারা রুমি নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে ছাত্রীবাস থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশ জানায়, জান্নাতারা রুমি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুর থানার মোহাম্মদ জাকির হোসেনের মেয়ে। জান্নাতারা এনসিপির ধানমন্ডি থানা কমিটির যুগ্ম সমন্বয়কারী। চলতি বছরের 6 নভেম্বর এই কমিটি ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে পুলিশ বলছে রুমি আত্মহত্যা করেছে। পারিবারিকভাবে মানসিক চাপে থাকার কথা জানায় পুলিশ। চলতি বছর শেষে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $35 বিলিয়ন পৌঁছাবে এমন আশার কথা জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। আর এ লক্ষ্য পূরণে বিশ্ব ব্যাংক বা IMF এর কাছ থেকে কোনো অর্থ সহায়তা নেওয়া হবে না। রাজধানীর পল্টনে ERF আয়োজিত ব্যাংকিং খাতে সংস্কার এবং চ্যালেঞ্জ উত্তরণে করণীয় নিয়ে সেমিনারে এসব কথা বলেন তিনি। গভর্নর জানান, বন্ধ ফ্যাক্টরি ঋণ পুনঃতফসিল করতে দেওয়া হবে না। ঋণ পুনঃতফসিল করতে হলে অবশ্যই ফ্যাক্টরি চালু থাকতে হবে। দেশের আর্থিক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা গেলেও ব্যাংকিং খাতে এখনো পুরোপুরি আস্থা ফিরিয়ে আনা সম্ভব হয়নি বলে মন্তব্য তার। এজন্য গ্রাহকদের আস্থা ফেরাতে ব্যাংকগুলোকে কঠোর নজরদারির মধ্যে রাখা হয়েছে। ব্যাংকিং খাতের সুশাসনের ক্ষেত্রে যারা প্রভাব বিস্তার করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন গভর্নর। পাশাপাশি খুব শীঘ্রই সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া শুরু হবে বলেও জানান আহসান এইচ মনসুর। যদি ফাইন্যান্সিয়াল আউটলুক ভালো না হয়, সেই ব্যাংকের টাকা রিশিডিউল করে কোনো লাভ নাই। দ্যাটস ভেরি ক্লিয়ার ইনস্ট্রাকশন আমাদের ব্যাংকের। কিন্তু যাদের ভবিষ্যৎ সম্ভাবনা আছে, তাদের ফ্যাক্টরিটা চালু আছে, আমরা কোনো চালু ফ্যাক্টরি বন্ধ করতে চাই না। আমরা তাদেরকে সুযোগ দিতে চাই যে ঠিক আছে, তুমি এখন পারছো না, 10 বছরের মধ্যে যদি তুমি রাখবে দিয়ে শোধ করে দিতে পারো, আমরা তুমি শোধ করে দেবো। সাথে কম্পিটিটিভ
আন্তর্জাতিক প্রসঙ্গ, বাংলাদেশের সঙ্গে সীমান্তের প্রায় ৭৯% বেড়া দিয়েছে ভারত। নিরাপত্তা জোরদার করতে এবং অনুপ্রবেশ ঠেকাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এনডিটিভি জানিয়েছে, বাংলাদেশ ভারতের ৪,০৯৬ কিলোমিটার সীমান্তের মধ্যে ৩,২৩৯ কিলোমিটার বেড়া দেওয়ার কাজ শেষ হয়েছে। পাকিস্তানের সঙ্গেও ৯৩%-এর বেশি সীমান্তে বেড়া দেয় দেশটি। ২,২৮৯ কিলোমিটারের মধ্যে ২,১35 কিলোমিটার সীমান্তে বেড়ার কাজ শেষ হয়েছে। দেশটির আরেক প্রতিবেশী মিয়ানমারের সঙ্গে ১,৬৪৩ কিলোমিটার সীমান্তের মধ্যে ৯ কিলোমিটারে বেড়া দেওয়া হয়েছে। মোট ৭টি দেশের সঙ্গে স্থল সীমান্ত রয়েছে ভারতের। এর মধ্যে সবচেয়ে দীর্ঘ সীমানা রয়েছে বাংলাদেশের সঙ্গে। সংবাদ শেষ করব ক্রাউন সিমের শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বেগম খালেদা জিয়ার অবস্থা আগের মতো স্থিতিশীল, ঠিকমতো চিকিৎসা নিতে পারছেন, জানিয়েছেন ডাক্তার জাহিদ। জুলাই হত্যায় ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা। গুমের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে বিচার শুরু। ন্যায় বিচারের শেষ আশ্রয়স্থল সুপ্রিম কোর্ট, বিদায় সংবর্ধনায় বলেছেন প্রধান বিচারপতি। সাংবিধানিক সহ বহু মামলা নিষ্পত্তি করেছেন তিনি। আইনজীবীদের প্রতিক্রিয়া। রাজধানীর জিগাতলা ছাত্রীবাস থেকে জান্নাতারা রুমি নামে এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। আত্মহত্যা ধারণা পুলিশের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল ৪টায়। ৩টায় থাকছে নিউজ টপ ১০। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/বাংলাভিশননিউজ। সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশননিউজ। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।